পার্কের কোনাতে রাস্তার সিপাতে, পার্কের কোনাতে রাস্তার সিপাতে জোড়ায় জোড়ায় ওদের দেখা যায়। অসভ্যতা আর বেহেয়া পোনায়, অসভ্যতা আর বেহেয়া পোনায় পাগল কুকুর ওদের কাছে আর মেনে যায়। পাগল কুকুর ওদের কাছে আর মেনে যায়। পার্কের কোনাতে রাস্তার সিপাতে জোড়ায় জোড়ায় ওদের দেখা যায়। পরবর্তী দিন পুরোটাই বলবো। দুই লাইন আমাদের শোনেন। আর আরেকটা জিনিস শুনতে চাই ইব্রাহিম ভাই, যেটা হলো আপনি বাংলাদেশ নিয়ে একটা গান আমাদেরকে শুনে, গানটা কিন্তু ভালো লাগছে, এইটা দুই লাইন একটু শুনতে চাই আসলে। এই ভাই যেহেতু আছে বাংলাদেশ নিয়ে যে গানটা আমাদেরকে শুনাইছে ইতিমধ্যে। বাংলাদেশ আমার বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, প্রিয় ভূমি, জন্মভূমি, দেশ দেশ বাংলাদেশ। কিছু শকুন দুর্নীতিবাস দেশটাকে আজ করলো নাস্তানাবু। রুখে দাঁড়াও, গর্জে ওঠো, ৭১-এর সেই সাথী। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ, প্রিয় দেশ, প্রিয় ভূমি বাংলাদেশ। এ দেশেরই কাদা মাটিতে বেড়ে উঠেছি আমি। বাংলাদেশ প্রিয় দেশ, বাংলাদেশ। আপনি এই যে এই প্রতিবাদী গান নিজে অনেক মানে আমাদেরকে প্রথম যে গানটা শুনলেন এটা কি নিজে লিখছেন? নিজে লিখছেন? আর লিখি না বলতে মুখস্থ হয়ে যায় আপনার। মানে আপনি কোথাও দাঁড়াইলে গান মুখস্থ হয়ে যায়, মানে কথাটাই গান হয়ে যায়? এটা তো একটা প্রতিভা না, আলাদা? প্রতিবাদী না তা বলতে পারি না, কিন্তু আসলে চেষ্টা করি। তা আপনার ভবিষ্যতে কি ইচ্ছা আছে একটু বলবেন? আমার ভবিষ্যতে ইচ্ছা, আমি যদি আল্লাহ আমাকে বাঁচাই রেখে আমি সুস্থ হই, আমি বাংলাদেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করলাম। আমি একদম মানুষের কাছের থেকে দেখছি দেশের মানুষ কী কী সমস্যা ফেস করে। আমি আর বাংলাদেশে অনেক কাজ করছি, গার্মেন্টস শ্রমিক ছিলাম, লেবার ছিলাম, মাটি কাজ করছি, জেলে ছিলাম, রিক্সা চালক ছিলাম। আমি বাংলাদেশের মানে শ্রমিক যারা আছে এরা কী কায়দায় অবহেলিত, নির্যাতিত, এরা আমি খুব সামনে থেকে দেখছি। আর এদেশে ৮২% শ্রমিক, কিন্তু শ্রমিকই বাংলাদেশে খুব নির্যাতিত। দেখেন গার্মেন্টস শ্রমিক মালিকেরা খুব মাছ মস্তিতে আছে, কিন্তু দেশের শ্রমিকরা বেতন ভাতাও ঠিক মতো পায় না। 2 মাসের বেতন, 3 মাসের বেতন তাদের বাকি থেকে ওদের ঘর ভাড়ার জন্য তো বাড়ি এলো চাপ। তো আমি দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। আমি অনেক কিছু করার ইচ্ছা আছে, কিন্তু আল্লাহ আমাকে করতে। তো দর্শক শুনলেন যে আমাদের এই এক রিক্সা চালক ইব্রাহিম ভাই, তিনি শারীরিকভাবে অসুস্থ, স্কিন ডিজিজে ভুগতেছেন এবং অনেকে বলতেছেন যে তার টিবি রোগ হয়েছে, এমনটা বলতেছেন। 4 বার আমি টিভির উপর ওষুধ খাইছি, কিন্তু কোনো কাজ হইতেছে না। এবং এক ডাক্তার বলছে বাংলাদেশের চিকিৎসা উন্নত চিকিৎসা হবে না, ইন্ডিয়া যাওয়ার জন্য বলছে, কিন্তু ইন্ডিয়া যাওয়ার মতো টাকা আমার কাছে নাই। তো ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো আছে। তো আপনি এই যে পথে ঘাটে আসলে প্রতিবাদী গান গেয়ে বেড়ান এই এবং রিক্সা চালান, এই কারণটা কি আসলে? এর কারণ ভাই বলতে গেলে বহুত কিছু। দেখেন এদেশে গরিব মানুষ কতটা কষ্টে আছে, সেগুলো যে কষ্টে আছে ওই ব্যক্তি ছাড়া কেউ বলতে পারে না। আপনি দেখেন এই দেশের ৯৯% দেশের মানুষ মুসলমান, এবং দেশের অল্প কিছুদিন আগের একটা প্রতিবেদন দেখলাম 60% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। আর এদেশের বেশিরভাগ গরিব মানুষ, যারা দিনমজুর মানুষ আর মধ্যবিত্ত যারা, এরা দেশে খুবই ভয়ঙ্কর অবস্থা আছে। তো দেখেন 1 কেজি চাল কিনতে গেলে এখন একটা নর্মাল চাল যেটা 60 টাকা, 1 কেজি পেঁয়াজ এখন সেঞ্চুরি করছে, অনেক আগে ডবল সেঞ্চুরি করছে। কিন্তু এই মুহূর্তে মানুষের ইনকাম বলতে নাই বললেই চলে, কিন্তু খরচ প্রচুর বেশি, খরচের কোনো শেষ নেই। তারপরে বলেন প্রত্যেকটা খাতে মানুষ চিকিৎসা পাইতেছে না। যেমন আমি উদাহরণ, আমি 17 বছর বাংলাদেশের বড় বড় হাসপাতালগুলোতে ঘুরছি, বড় বড় ডাক্তারের সাথে ঘুরছি, উন্নত চিকিৎসা নেই। তো এই দেশের মানুষ, যেই দেশের 60% মানুষ গরিব, সেই দেশের মানুষ যদি চিকিৎসা না পায়, তাহলে আমি কিভাবে বলে আমার দেশ উন্নয়ন হচ্ছে? মানে আপনি কি চিকিৎসা পান না আসলে? চিকিৎসা বলতে আমার এই স্কিনের সমস্যা, আমি 4 বার স্কিন টিভির ওষুধ খাইছি। ডাক্তার বারবার বলে স্কিন টিভি হয়েছে, কিন্তু আমি 4 বার স্কিন টিভির ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কর্মী আমি ভালো হইতেছি না। টেস্ট অনেক কিছু টেস্ট করতে করতে আমি যেগুলো যা ইনকাম করছি সবাই এর কিছু হয়েছে। আর চাইলেন আমার একটা বসবাসের একটা বাড়িও না, এই পরিস্থিতি। তো আমার পরিস্থিতিতে আমি বুঝি, তো আমার মধ্যে এরকম
অনেক মানুষ আছে বাংলাদেশে। আর দেখেন যারা বড় লোক এরা আরো বড় লোক হইতে চায়, যারা গরিব এর কয়েকজন গরিব বড় লোক হয়েছে একটু আমার কাছে, আর ধনী হয়েছে কয়েকজন গরিব একটু দেখান। আমি আমার সময় আমি দিইনি, তাহলে আমি বলি আমার দেশ উন্নয়ন হয়েছে, আমার দেশ অনেক বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, কিভাবে বলি? যে দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে, সে দেশ কিভাবে উন্নয়ন হয়েছে? যে দেশের মানুষ এখনো ডাস্টবিনের খাদ্য নিয়ে মানুষের উপরে কারাকারি করে, সে দেশ কিভাবে উন্নয়ন হয়েছে? আসলে এটা আমার বোধগম্য হয় না কিভাবে বলবো। তা আপনি রিক্সা চালিয়ে যে মাঝে মাঝে প্রতিবাদী গান গান, এটা কেন আসলে? গান গাই আসলে এখন কি করবো, প্রতিবাদও তো কোনো কাজ হইতেছে না। প্রতিবাদও তো কিছু কাজ আর এগুলোর পিছনে দায়ী এই রাষ্ট্র, এই সমাজ ব্যবস্থা, এই গভর্নমেন্ট। যেহেতু আমার তো প্রতিবাদ করার কথা ছিল না, এগুলো যারা পলিটিক্যাল লিডার তাদের কথা ছিল, কিন্তু আমার আজকে প্রতিবাদ করতে হবে, বাধ্য কারা করছে? দেশের শাসন ব্যবস্থা, দেশের পলিটিক্যাল লিডাররা। তারা দেখেন এই দেশকে বলে আমরা ভালোবাসি, আমরা ভালোবাসি, অথচ হাজার হাজার কোটি টাকা পাচার করে তারা বিদেশে সেকেন্ড হোম করতেছে। আর আমরা গরিব মানুষ, আমাদের ব্যাট ট্যাক্সের টাকা তারা বিদেশে সেকেন্ড হোম করতেছে। কিছুদিন আগে ফরিদপুরে এক ছাত্রলীগ সভাপতি 2000 কোটি টাকা দুর্নীতি করছে। তো এইরকম যদি এই টাকাগুলো তো আপনার আমার কথার টাকা, তো আমার টাকা আপনারা বাইরে নিয়ে পাচার করে ওই দেশে বসবাসে থাকবেন, আর আমার দেশের মানুষ ভালো চিকিৎসা পাবে না, উন্নত কোথাও বসবাস করতে পারবে না। হ্যাঁ, তাইলে এত হাড় ভাঙ্গা পরিশ্রম, শরীরের তাজা রক্ত গ্রামের সাথে জড়াই দিয়া আমি ইনকাম করি এই ট্যাক্সের টাকা আপনি খাইবেন, সুখে শান্তি থাকবেন, এসি রুমে থাকবেন, আর গরিব মানুষের মাথায় বেল লাগিয়ে দেবেন। আপনি বলছেন যে স্কিন ডিজিজের সমস্যা, এটার জন্য আপনার কি কি সমস্যা ফেস করতে হয়? এটা নিয়ে বলতে কি, আমি শারীরিকভাবে আর অনেকটাই দুর্বল হয়ে গেছে, আমি কাজ করার সক্ষমতা নাই বললেই চলে। তারপরও মানুষের কাছে কখনো হাত পাতিলে আর এটা চাই না। আমি এতটুকু বলতে চাই, আমার জন্য আমি বলতেছি না, আপনার পাশে যদি কেউ গরিব মানুষ থাকে যারা বিত্তশালী আছেন, আপনার আমার মতো এরকম গরিব মানুষ যদি কেউ থাকে আপনাদের পাশে, আপনারা তার পাশে দাঁড়ান, ওই মানুষটাকে যদি সাহায্য করে, ওই মানুষটা যেন সামনের দিনগুলোতে তার পথ চলা সুগম, এটাই আমি দাবি করছি। অনেক বিত্তশালী আছে, তাদের জাকাতের টাকা যদি দেয়, এই দেখেন জাকাতের টাকা তারা দেয় কিভাবে? কাপড় কিনে, কাপড় কিনে দিলে আপনার যদি 1 লক্ষ টাকা জাকাত হয়, আপনি যদি একজন ব্যক্তিকে দেন, পরের বছর ওনার জাকাতের টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। উনি ওই টাকাটা দিয়ে ব্যবসা করলে পরের বছর উনি জাকাত দিতে পারে, লাইকে আরো 2,000 টাকা জাকাত আসে। তাহলে এরকম বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে যাদের জাকাতের টাকা দিলে এদেশে গরিব মানুষ একজন। আমি চাই আপনারা মানুষের পাশে দাঁড়ান, গরিব মানুষের পাশে দাঁড়ান। গরিব না থাকলে বড় লোক চলতে পারবে না, আর বড় লোক না থাকলে গরিব চলতে পারবে না। দেখলাম যে আপনি মানে ব্যাটারি চালিত রিক্সা চালান, তো ব্যাটারি চালিত রিক্সা চালান যেহেতু বললেন আপনি শারীরিক সমস্যা মানে কাজের ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলেছেন আপনি, তো আমি এই একদিন চালাইলে আমি 2 দিন অসুস্থ থাকি, চালাইতেও পারি না। একদিন ব্যাটারি গাড়ি চালালে 2 দিন অসুস্থ থাকেন, তো আপনি এটা দিয়ে কি এইভাবে কি সংসার চলে? বলেন, তাহলে কেমনে কি করেন আপনি? আমি তো অলরেডি প্রচুর টাকা ঋণও হয়ে গেছে। মানে ওই মাসে আগে ডাক্তারের হাসপাতাল ভর্তিছিলাম, ওই সময় অনেক টাকা আমার খরচ হয়েছিল, ওই সময় আমি ঋণও হয়ে গেছিল অনেক। তাছাড়া আমার কিছু যেগুলো যা ইনকাম করতে সব এসেছি আমি করেছি। 17 বছর বুঝেন তো ডাক্তারের কাছে গেলে কত টাকা লাগে। তো আপনি এই যে গান শিখলেন কোথেকে? দেখলাম যে অনেক সুন্দর প্রতিবাদী গান গান আসলে। গান আসলে একটা আপনি একটা সুর দেন, একটা সত্য কথায় একটা সুর দেন, ওটা এমনি গান হয়ে যায়। আর বিশেষ করে আমি যেসব প্রতিবাদী গানগুলো আছে ওইগুলো আমি শেখার চেষ্টা করি। প্রতিবাদী গান মানে এই গান শেখার ইচ্ছাটা আসলো কোথেকে আসলে? না, ছোটবেলা থেকে আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি আলিয়া মাদ্রাসা টোটাল করছি। ওই সময় আমি ওই মরহুম মাইনুদ্দিন আজাদ সাহেব দুইটাই স্টেজ হলো। আমি মানে প্রথম শুরুটা হয়েছে, আমি একটা মিছিল দেখছি, মানে নির্বাচনের মিছিল। তো আমি দেখতেছি একটা মানুষের পিছিয়ে হাজার হাজার মানুষ হাঁটতেছে। তো আমি মাথায় এই সময় একটা কাজ করলো যে এই মানুষকে কি ওনার পিছিয়ে সব মানুষ হাঁটে। আমি গাড়িতে জিজ্ঞেস করছি আমার দাদার কাছে, তা উনি চিন্তিত নেতার বিচার মানুষ হাঁটে, তাহলে কি এত মানুষের উপকার করা যায়? তো ওখান থেকেই আমার পলিটিক্যাল রাজনৈতিক দলের নেতা হওয়ার খুব ইচ্ছা ছিল। আর একটা ইচ্ছা ছিল আমি একজন শিল্পী এবং প্রতিবাদী শিল্পী, জনগণের কথা বা সত্য কথা বলে তুলে ধরা, এটাই আমার ইচ্ছা।